দর্শক স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিষয়ে। সাথে আরও থাকবে সরকার যে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়েও আলোচনা করার ইচ্ছা রাখি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকেই। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আজকে বিইআরসির গঠিত কারিগরি পরামর্শক কমিটি আজকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, যেটি আগেই পেট্রোবাংলা করেছিল, তারা নতুন করে একটি সুপারিশ দিয়ে 3 টাকা 11 পয়সা প্রতি ঘনফিট মানে ঘনমিটারে 3 টাকা 11 পয়সা বৃদ্ধির প্রস্তাব করে তারা আজকে সুপারিশ পেশ করেছে। কি বলবেন, জীবনযাত্রায় এর কি প্রভাব পড়বে? একটা বিষয় কি, ধরেন সব কিছু তো দাম বাড়ছে। ধরেন আপনার গত মানে কয়েক মাস ধরে দেশের সাধারণ মানুষের জন্য সবচেয়ে আলোচিত বিষয় হলো এটাই যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। সব জায়গায় খরচ বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে। গত অক্টোবরের দিকে তো আপনার জ্বালানি তেলের দামও বাড়লো, এবং তখনই বলা হয়েছিল জ্বালানি তেলের দাম বাড়লে সব বাড়বে, আলটিমেটলি সব কিছুই বাড়বে। কারণ আপনার বিদ্যুতের দাম তখন জ্বালানি তেলের সঙ্গে তো সম্পর্কিত, জ্বালানি তেল দিয়েই তো আপনার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তো সবই বাড়বে। এবং তার নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে 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 আমরা পাচ্ছি, প্রতিদিন পাচ্ছি। শুরুতে একটা কথা বলা হয়েছিল, আপনি জ্বালানি তেলের দাম বাড়াবেন কেন? বিপিসির লোকসান হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়, প্রচুর টাকা লোকসান হয়। প্রচুর টাকা লোকসান মানে একসময় হতো, তারপরে প্রচুর টাকা লাভ, তারপরে অনেক দিন হয়েছে, কিন্তু তারপরে এখন আবার লোকসান হচ্ছে এই দাম বাড়ানোর পর লোকসান হচ্ছে। এখন প্রশ্ন হলো, দাম বাড়ালে কার ক্ষতি আর দাম না বাড়ালে কার ক্ষতি? আপনি এই জায়গাটা কিন্তু হিসাব করতে হবে। বাড়ালে কার ক্ষতি? বাড়ালে তখন বিদ্যুতের জ্বালানি তেলের দাম বাড়ালে পরে সাধারণ মানুষের ক্ষতি, আর না বাড়ালে বিপিসির ক্ষতি। আচ্ছা, এখন আমি আবার আরেকটা পয়েন্টে আসি। এই যে ট্রাক সেলটা হচ্ছে এখন, সরকার কিন্তু দেখেন এখানে দুই ধরনের লস করে। সরকার কিন্তু যদি এই ট্রাকের যে সেলটা সে করতেছে, যে জিনিসটা সাধারণ মানুষকে বাজার মূল্যের চেয়ে কমে দিচ্ছে, সে কিন্তু বাজার থেকে কিনে মানুষকে কমে দিচ্ছে না, ব্যবসায়ীদের কাছ থেকে কিনছে, সেটি নিয়ে আলোচনা আছে। আমি বলি আপনাকে, আপনি শুনেন, থেকে কিনে সে কম দামে আবার আমি বলছি আপনাকে, মানে বাজারে ছাড়ছে। সে কিন্তু বাজার মূল্যে কিনছে। ব্যবসায়ী বাজার মূল্য একটা, কাঁচা বাজারে খুচরা বাজার মূল্য একটা। ব্যবসায়ীরা কিন্তু বাজার মূল্যেই দিচ্ছে, কম নিচ্ছে না। তারা মুনাফা করছে, এখানে নিশ্চয়ই মুনাফাবিহীন ভাবে সরকারকে দিচ্ছে না। এটা মনে করে কোনো কারণ নাই। ব্যবসায়ীদের মধ্যে অত নীতিবোধ, অত ভালোবাসা সাধারণ মানুষের জন্য, এটা আশা করে কোনো লাভ নাই। এটা ওনারাও চায় না। ওনারা ব্যবসা করতেই নামছে, পারলে নিজের বোন সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে সে ব্যবসা করে, ওটা করেন না। এখন সরকার কিন্তু এটা ইম্পোর্ট করতে পারতো, এই বাল্ক অ্যামাউন্ট করে নাই, তারা নিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? লস করছে কেন? লস করছে এই কারণে, সে মনে করছে যে জনগণের জন্য সরকারের কিছুটা সাবসিডি দেওয়া যেতে পারে, কারণ তাদের কাছে জনগণই মুখ্য, তাই না? তাদের কাছে রাজস্ব আদায় তারা কিন্তু কিছু কমিয়ে দিয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে। তারা যে রাজস্বটা পেত সেটা তারা স্টপ করেছে। এইগুলো সবই ব্যবস্থা। এই ব্যবস্থাগুলোকে যদি আমি প্রশংসা করি, তাহলে আপনি যখন গ্যাসের দাম বাড়াবেন, তাকে তো আমি প্রশংসা করতে পারছি না। এটা তো প্রশংসনীয় ব্যাপার নয়, এটা নিন্দনীয় বিষয়। কারণ আপনি সরকার যদি সাধারণ মানুষের ওই কষ্টটা বুঝেন, যে চাউল কিনতে সমস্যা হচ্ছে, ওই কষ্টটা বুঝি, তাহলে চাউল রান্না করার গ্যাসের দাম আপনি বাড়াবেন কেন? একই সরকার, একই জনগণ, কেন বাড়াবেন? পেট্রোবাংলার খরচ বাঁচানোর জন্য, পেট্রোবাংলাকে লাভজনক করার জন্য। পেট্রোবাংলা লাভজনক করলে কার লাভ? জনগণই তো লাভ। তো জনগণকে আপনি বাড়তি টাকা দিয়ে গ্যাস কেনাবেন কেন? কেন কেনাবেন? আপনি যদি সাবসিডি দেন, আপনি আর কটা দিন সহ্য করেন, আপনাদের টাকার অভাব নাই।
মানে কার কথা বলছেন? সরকারের কথা বলছি। আপনি মানে সরকার, আমি সরকারকে বলছি। তো এখন সরকার এটা কেন করছে? সরকার এই কাজটা যে এই প্রশ্ন যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে করি এবং এটা কি অন্যায় হবে? আমি তো এই প্রশ্নটা করতেই পারি যে সরকারের কাছ থেকে আমি পাচ্ছি নাকি? আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স কিন্তু প্রত্যেকের লোক দেয়, কিন্তু ভ্যাট প্রত্যেকের লোক দেয়। মানে পেট্রোবাংলার কথা হলো যে একটা সমন্বয় তো করতে হবে তাদের। হ্যাঁ, সমন্বয় তো করছেন। সমন্বয় করার সময়টা কখন? একজন লোকের বাড়িতে আগুন ধরেছে, আপনি তখন যেতে বলেন যে ভাই আগুন নিবানোর কিন্তু প্রশ্ন না, তাকে হেল্প করবেন না। ভাই তুমি যে আমার কাছ থেকে গত বছর আশ্বিন মাসে 10 টাকা নিয়েছিল, টাকাটা দাও। এদিকে চাওয়ার সময় হলো না? সেটা মানুষের এই কষ্টের সময় আপনি গ্যাস বাড়ায়, এখনই আপনাকে গ্যাসের দাম বাড়াইতে হবে, এখনই সেই সুসময়টা হয়ে গেছে আপনার। এটাতে প্রমাণ করে যে আপনার মধ্যে মানবিক চিন্তাটা নাই। আপনি পেট্রোবাংলা, পিডিবি বলেন, এই যতগুলি সেবা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা সেবা প্রতিষ্ঠান দুর্নীতির আখড়া। প্রত্যেকটা সেবা প্রতিষ্ঠানে সিস্টেম লসের নামে মানে শত শত কোটি টাকা নষ্ট হচ্ছে। আপনি ওইগুলি থামান না, আপনি ওইগুলি থামান, সেটা তো ভিন্ন সেগুলো দিকে যাচ্ছেন না, আপনি পাবলিকের পকেট কাটার কথা চিন্তা করতেছেন। এটা মহা অন্যায়, এটা যেই করুক। কিন্তু এটার ইম্প্যাক্টটা কোন দিকে পড়বে? আমি এবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আছি তাজ রহমানের কাছ থেকে। জনাব তাজ, আপনার কাছ থেকে শুনতে চাই যে গ্যাসের এই মূল্য বৃদ্ধি ইম্প্যাক্টটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সহ দর্শক শ্রোতা যারা প্রোগ্রাম দিচ্ছেন, দেশ বিদেশের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, মাসুদ কামাল ভাই যে কথাগুলো বললেন তার কথার সূত্র ধরেই বলি, আপনাকে এই মুহূর্তে এইটা বাড়ানো কি প্রয়োজন ছিল? সামনে রমজান আসছে, মানুষের দ্রব্যমূল্যের এই অনুষ্ঠানেই আমরা টকশো করে গেছি যে এমন অবস্থায় মানুষের যে প্রতিদিনের যেটা প্রয়োজনীয়, যে তেলটার প্রয়োজন, সেটা আপনারা কমিয়েছেন। এখন এমনি আকাশচুম্বী হয়ে গেছিলে যার পেঁয়াজ, তার আটা, তার চাউল, তার ডাল, এখন আপনি গ্যাসে হাত দিলেন। আমি ওনাদেরই ট্রিবিউন থেকে একটা নিউজ কালেকশন করলাম, 19 তারিখে ছিল, যে গত 4 বছরে আপনার এরা প্রফিট করছে 1509 কোটি টাকা। পেট্রোবাংলা প্রফিট করেছে 1509 কোটি টাকা মুনাফা করেছে। সেই মুনাফার তারা প্রস্তাব করেছে, এই যারা বিতরণ কোম্পানিগুলা, তারা 20 টাকা 35 পয়সায় প্রস্তাব করেছে। চিন্তা করেন আপনি, বলছে কি আগামীতে এলএনজি যখন আনা হবে তখন আপনার এটার দাম ধরা হবে। তুমি আনো নাই, সেটার দাম আগে থেকে ধরা শুরু করে দিয়েছো। তুমি আগে এটা রিজার্ভ করো নাই কেন? তুমি আগে চাইলে তো আনে রাখতে পারতা। পৃথিবীর সব দেশ কিন্তু তার স্টক পাইল করে সমুদ্রতে রেখে দেয়, সব দেশই। পার্শ্ববর্তী দেশগুলো দেখেন না, সিঙ্গাপুরে যান দেখেন কতগুলো স্টক পাইল করে রাখা আছে, দুবাইতে যান স্টক পাইল করে রাখা আছে। তারা তো সেল করে আমাদের কাছে, কাতার থেকে আনা হচ্ছে, ইরান থেকে আনা হচ্ছে। আমাদের দেশে সেটা করা হয় নাই। এই যারা সুবিধাভোগী আছে, এই প্রস্তাব করছে 20 টাকাতে নিয়ে নেওয়ার জন্য। কমিশন বলছে না, যেটা হয় নাই এখন আমদানি, এটা করোনায় আনার জন্য, সেটার জন্য 20 টাকা যুক্ত না। তারপরে আপনি এই যে 3 টাকা আপনার মানুষের উপরে এখন দিলেন 11 পয়সা, এটাকে ইজিলি নেওয়ার কোনো সুযোগ নাই। সাধারণ মানুষের উপরে আরেকটা খড়ার গা। যারা দৈনন্দিন জীবনের, যাদের একটা ফিক্সড ইনকাম আছে, যারা আপনার এই চ্যানেলের ভিতরেই 200 লোক কাজ করছে, ওনাদের কি বেতন বাড়ানো হয়েছে? হয়নি। আমাদের স্টাফ, ছোট লোক যারা, আমরা সামান্য গরিব মানুষ, আমাদের যে ড্রাইভারটার নিচে যে বসে আছে, তার কি আমি বেতন বাড়িয়েছি? পারি নাই। সে তো হিমশিম খাচ্ছে, আবার বলতেছে স্যার এটা নিয়ে তো বেঁচে থাকা টাকাতে মুশকিল হয়ে যাবে। সত্যিই তো মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? একদিকে আপনি মেগা প্রজেক্ট করবেন, সেই মেগা প্রজেক্টে আপনাকে বিলিয়নস অফ ডলার নিয়ে যাওয়া হচ্ছে, দিবেন সেখানে। আবার আপনি তেলের দাম বাড়াবেন, গ্যাসের দাম বাড়াবেন। নেক্সট কিন্তু ইলেকট্রিসিটি আসতেছে। ওয়াসার তো অলরেডি 20% প্রপোজাল করে বসে আছে। যার পানি, ওয়াসার পানি মানুষ ফুটানো অবস্থায় খাইতে পারে না, সেই ওয়াসা আবার প্রস্তাব করছে তারা পানির দাম বাড়াবে। সেই ওয়াসা প্রফিটও করেছে, দেখেছেন আপনি। তাহলে এখন কি হচ্ছে? আমরা মানুষের দিকে কোনো তাকানো নাই। মানুষ কোথায় গেল, মানুষ কি করলো, ইট ইজ রিলেভেন্ট। আমার এগুলা বাজেট রাখতে এই সাবসিডিগুলো দেওয়ার প্রয়োজন ছিল, অন্তত পক্ষে গ্যাসের দ্রব্যমূল্যের উপরে কড়াকড়ি। এক তো সিন্ডিকেটরা আছেই, যে সিন্ডিকেটগুলো বাংলাদেশের সব কিছু, পৃথিবীর সব দেশের 3 মাসের খাওয়ার মজুদ থাকে। কিন্তু আমাদের দেশে ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ আছে আমাদের, 6 মান্থ আপনার ফরেন কারেন্সি রিজার্ভ রাখতেই একটা সিস্টেম। বাকি যাদের বড় আছে তাদের আর বেশি রাখা হয়। আমাদের 3 মাসের রিজার্ভ থাকা অবস্থা এই সিন্ডিকেটরা কোথার থেকে কোথায় দাম বাড়িয়ে নিল। সয়াবিন নিয়ে গেল 210 টাকা পর্যন্ত। মোটা চালের দাম কোথায় নিয়ে গেল? আটা, যেটা নিত্য প্রয়োজনীয় মানুষ খায়, সেটা কোথায় নিয়ে গেল? এরা এই সিন্ডিকেটরে পকেটে হাজার হাজার লক্ষ কোটি টাকা ঢুকে গেল কিন্তু এই লাস্ট 3 উইকসের মধ্যে। এখন আপনি গ্যাস দিয়ে আবার সাধারণ মানুষ
আমরা যাবে কোথায়? এই মানুষগুলো কোথায় যাবে? মানুষের আওয়াজ, ভয়েস হার্ড হইতে হবে, এক জায়গা থেকে তো শুনতে হবে। আমরা এই জন্যই বলছি সাধারণ মানুষের পক্ষ নিয়ে রাজনীতি করি মানুষের জন্য। মানুষের কিছু একটা বলতে যদি না পারি আমরা, তাহলে তো আমাদের রাজনীতিটাই প্রয়োজনীয়তা পড়ে না। সাংবাদিক যারা করেন তাদের কাজই হলো ইটস ফ্যাক্ট ফাইন্ডিং। আপনারা যারা আছেন সাংবাদিক, ইট ইজ এ ফোর্থ পিলার অফ দি ডেমোক্রেসি এটাকে বলা হয়। আর সাংবাদিকরা তুলে ধরতে হবে মানুষের এই যে প্রয়োজনীয় সরকারের যে ল্যাপসগুলো আছে, সাংবাদিকরা বলতে হবে। আমরা বিরোধী যখন বলি বিকল্প কি করতে পারি? কেন এখন এই মুহূর্তে না করার কোনো নেসেসিটি? ব্যাংকক্রাফট হয়ে যাচ্ছে না, আমাদের এখনো পর্যাপ্ত টাকা আছে আমাদের কাছে। আমরা ওয়ার্ল্ডের এই ওয়ার্ডটা কি আবার কিছু হচ্ছে কিনা, একটা মোড় ঘুরে যাচ্ছে কিনা, আমরা আগে স্টক পাইল করি নাই, সেটা আমাদের ভুল। আপনাদের সিস্টেম লস, যেটা আমাকে মাসুদ ভাই বললো, আমি ওনার সাথে একমত। আমি এই পেজটা খুঁজে পাচ্ছি না এখানে, যে সিস্টেম লসে বছরে কত টাকা ক্ষতি হয়। আমি একবারে সার্ভেতে নিয়েছিলাম, এত সিস্টেম লস, এত ছুরি পাইপের, আপনি এইগুলো দেখেন না। সেই টাকাটা কাভার করার জন্য সাধারণ মানুষ আমরা যারা আছে আমাদের উপরে চাপিয়ে দিলেন, কারণ আমরা কিছু বলতে পারবো না, বুবা বলার নাই, শুনতে পারবো না, কানে দিই, বললে শুনলে অসুবিধা আছে, সেই অবস্থায় আছি নাকি আমরা? তাহলে আমাদের এই ব্যালেন্সিংটা যদি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ইনকামের সাথে যদি দ্রব্যমূল্য স্পেন্ডিংটা ব্যালেন্স না হয়, তখন কিন্তু এটাকে বলা হয় ডেফিসিট, মুদ্রাস্ফীতি। এখানে একটা বড় গ্যাপ হয়ে যাবে। আপনি টাকা প্রিন্ট করবেন, সেই প্রিন্টটা আপনার জাতির উপরে গাড়ি চাপায় দিবেন। আপনি মেগা প্রজেক্ট করবেন, সেই লায়াবিলিটি জাতির উপরে পড়ে যাবে। এটা জাতি কিন্তু ঋণ পরিশোধ করতে হলে প্রত্যেককে মানুষের যারা ট্যাক্স পেয়ার আছে, যারা দিচ্ছে, আগামীতে যারা দিবে, তাদের উপরে কিন্তু বোঝাটা আসতেছে। দ্যাট ইজ হোয়াট ইজ ইকল ইকোনমিকে আপনার সাবস্টেন্স হিসাবে যদি যান, এটা কিন্তু এই বোঝাটা আমাদের উপরে পড়ে যাচ্ছে। এই বোঝাটা আমরা বহন কতদিন করব? এখন আপনাকে হিসাবটা দেখতে হবে যে সাধারণ যে জিনিস মানুষের প্রয়োজন, তেল, গ্যাস, চাউল, আটা, সবজি, আপনার মার্কেটে আপনি বাড়াচ্ছেন, এই গ্যাসের সাথে তো চলে, গাড়িগুলোর দাম বেড়ে দিবে না? দ্রব্যমূল্য যেটা বাজারে আসতেছে, যেটা ভাড়া বাড়িয়ে দিবে, ভাড়া যখন বাড়বে তখন কারণ বাজার মানে ক্যারিং কস্ট বাড়বে, এবং সেটার ইনপুট দ্রব্যমূল্য, এটা তো লিংক। আপনার কারণ বাজার যেখানে হোলসেলাররা বাড়িয়ে দিবে, কিন্তু তখন আমাকে কিনতে হবে সেই বাড়াইল দামে 10 টাকা, 15 টাকা, 5 টাকা, 60 টাকা। সেটা কিন্তু এটা সার্কেল। যারা কিনবে তাদেরটা বাড়বে, যারা আনবে তাদেরটা বাড়বে, গাড়ি যারা চালাবে তাদেরটা বাড়বে, তখন তো সব সারা জাতিই এফেক্টেড হবে। এটা দুই চুলা সাধারণত গৃহস্থ তালিতে যেই মানে বাসা বাড়িতে যেই চুলা ব্যবহার করা হয়, সেরকম দুই চুলা ছিল 800 টাকা, এক চুলা ছিল 750 টাকা। 2009 সালে 1 জুলাই সেই দাম বাড়িয়ে করা হয়েছিল, দুই চুলা করা হয়েছিল 975 টাকা, এক চুলা করা হয়েছিল 925 টাকা। সেখান থেকে যদি আবার এখন যে 30% মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, সেখানে তো নিশ্চয়ই এটা আরও মানে 30 ভাগ বাড়বে। তাহলে কি হলো? জীবনযাত্রার ব্যয় তো বাড়লো। হ্যাঁ, বাড়লো তো। এটা তো মনে করেন আপনার এখন যে জিনিসটা হবে, সত্যি কথা বলতে কি বুঝছেন, আপনি আমাদের এক মন্ত্রী অবশ্য বলেন, তথ্যমন্ত্রী সাহেব, উনি বেশ বলেন বাংলাদেশের মানুষের নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে। ক্রয় ক্ষমতা তো আসলে কিছু বেড়েছে তো মানুষের? না না না, বেড়েছে, সব বেড়েছে, ওনাদের বেড়েছে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বেড়েছে, মন্ত্রীদের ক্রয় ক্ষমতা বেড়েছে, সরকারি দলের লোকজনের ক্রয় ক্ষমতা বেড়েছে, কোনো সন্দেহ নাই, তাদের ইনকাম বেড়েছে। কিন্তু আপনি যে কথা তাজ ভাই বললেন, আপনি বলেন না ভাই, আপনার প্রতিষ্ঠানে কয়জন লোকের বেতন গত 2 বছরে বাড়ছে? যদি বেতন না বাড়ে তাহলে ক্রয় ক্ষমতা বাড়বে কিভাবে? এরা কি এই কাজ করে নিয়ে এখানে 8 ঘন্টা কাজ করে পরে যায়, বাইরে চুরি করতে যায়? তাহলে ক্রয় ক্ষমতা, তার তো বেতন বাড়ে নাই, কিন্তু তার ব্যয় বেড়েছে। এখন আপনি বলবেন মরে না তো, তাহলে মনে ঠিক আছে। আর মরলে বিশ্বাস করবেন, ওই যে গাধার উপরে আপনি মাল চাপাচ্ছেন, এই গাধা তো মরে না, আরো দে। একসময় যখন গাধার মেরুদণ্ড ভেঙে মরে যাবে, তখন বলবো হা, গাধা তো মরে গেল, আর একটু কম দিলেই হতো। কখন সেই মাত্রাটা কোথায় আপনি মাপবেন কিভাবে? কোন পর্যন্ত হলে সে মারা যাবে? তো এই মারাটাই কি মাপকাঠি, মৃত্যুটাই কি মাপকাঠি? সরকারকে সেটা দেখে যাচ্ছে যে এরা মরে তো না, তাহলে তার মানে পারবে, আরেকটু চাপাও। ঠিক না, এটা মানবিক আচরণ নয় না। কিন্তু আপনি মানুষের, আমি তো বলি আপনাকে, শুনেন, মানুষ মরে নাই, কিন্তু আপনি মানুষের যদি আপনি ঠিক মতো সার্ভে করেন, আপনি দেখবেন যে মানুষের জীবনযাত্রার মধ্যে, মানুষের জীবনযাপনের মধ্যে অমানবিক পরিবর্তন আসছে। মানুষের ওজন কমে যাবে, মানুষের পুষ্টি কমে যাবে, সব কমে যাবে। এটা আপনি একদিন বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে থাকবেন। যখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না। অবশ্য সব লোক, সাধারণ মানুষ মরে গেলে কিছু আসে যায় না, কারণ যারা দেশে চালাচ্ছেন তাদের জন্য এরা তো কোনো ইম্পর্টেন্ট না, কোনো ফ্যাক্টর না। সাধারণ মানুষ কি ভাবে, তাদের সম্পর্কে কি ভাবে,
তাদের কথা শোনার পর তারা কি চিন্তা করে নাকি হাসাহাসি করে? তারা এটাতে কোনো বদার না। আমি কি বলতেছি, আপনি কিভাবে কি করতেছেন আমি বলতেছি আপনাকে। আপনি জানেন, একটা কথা বলি আপনাকে, এই অনেক সময় দেখবেন ইউনিভার্সিটি যখন পড়তাম আমরা, তখন রিক্সায় একটা প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তারা নানা ধরনের কথাবার্তা বলে, কিন্তু এই বলার সময় তারা কিন্তু একবার খেয়ালও করে না যে রিক্সাওয়ালা একটা মানুষ, সে শুনতেছে। তারা কিন্তু রিক্সাওয়ালাকে মানুষই মনে করে না। যদি মানুষ মনে করতো তাহলে কিন্তু তারা এই আলাপগুলি করতে পারতো না। আমাদের এখানে মানে তার তো আর কোনো মানে বিকল্প ছিল না, রিক্সায় যখন উঠে বসছে রিক্সায় বসে তারা এই আলাপগুলি করে। এখন আমাদের সমস্যাটা কি হচ্ছে জানেন, ওরা যেরকম রিক্সাওয়ালাকে মানুষই মনে করে না, ওরকম আমাদের সরকার কিন্তু জনগণকে মানুষই মনে করে না, জাস্ট মানুষই মনে করে না। এ কি করবে? এ তো ইলেকশন আমাকে সরাইতে পারবে না। না, কিন্তু এই যে আমরা তো দেখলাম যে দ্রব্যমূল্য যখন মানে বিশেষ করে তেলের দাম যখন বাড়লো এবং নিত্যপণ্য আরো কয়েকটা জিনিসের দাম বললো, সরকার এখানে আন্তরিক ছিল, বিরাট আন্তরিক। 106 টাকার তেল বেড়ে 180 টাকা হয়েছে, সেখান থেকে 8 টাকা কমে 172 টাকা করছে। বিরাট আন্তরিকতা। না, এখন এই আন্তরিকতা কোনো সীমা নাই। 160 টাকা ছিল আজকে থেকে এই 8 10 মাস আগেও, সেটা বেড়ে 180 টাকা হয়েছে, সেখান থেকে আপনি 8 টাকা কমেছেন, কমে 172 টাকা করছেন। না, 160 টাকা যদি ভুল না করে থাকি, 165 দাম ভ্যারি করে, 165 থেকে 180 এরকম দাম আছে। তো সেখান থেকে আপনি কয় টাকা কমেছেন? 8 টাকা কমেছেন। ভ্যাট মানে ভ্যাটও কমে দিয়েছে। তারপরে আপনি কি মনে করেন কেবল ভ্যাটের জন্য তেলের দাম বাড়ছে? আমি আপনাকে বলি, বাংলাদেশের তেলের ব্যবহার কত এখন? বাংলাদেশে প্রতিদিন হিসাবে দেখা গেছে প্রতিদিন 32 লক্ষ লিটার তেল কনজিউম করে, ভোজ্য তেল। 32 লক্ষ লিটার প্রতিদিন। ফাইন, তাহলে 7 দিনে কত হয়, 1 মাসে কত, মোটামুটি হিসাব বুঝেন। আচ্ছা, 32 লক্ষ তেল আপনি কোথায় জমায় রাখবেন? কোথায়? কোথাও না কোথাও জমানো আছে, সেই জায়গাটা কিন্তু সরকারের লোকজন খুঁজে পায় না। না, কিছু তো অভিযান করছে, কিছু অভিযান করেছে, আটক করেছে, গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে। তার কোনো প্রভাব বাজারে পড়ে নাই। তেলের দাম বিশ্ববাজারে বেড়েছে যাবে, সেই তেল যখন দেশে আসেই নাই, সেই তেল এখনো আসে না রে ভাই। আগের তেলটাই তো আছে, ওই 32 লাখ টাকা 32 লাখ লিটারকে লাগে, এই হিসাবেই তো মজুদটা আছে। তাহলে মজুদ থাকা তেল কেন এত দামে বিক্রি হলো, এটা দেখার কথা কার? আমার না আপনার? না, সেটা তো সরকারের বিভিন্ন সংস্থা আছে। না, সেটা চেষ্টা তো করেছে তারা, দেখাচ্ছে আমি ভ্যাট কমাই দিছি। আরে ভ্যাট তো আপনি কমাবেন সেটা যখন ওই তেল যখন আসবে। আবার আরেকটা কথা বলি, ভ্যাট কমানোর জন্য দেখেন কেমন ভাবে চলছে। 10 তারিখে, এই মাসে 10 তারিখে অর্থমন্ত্রী বললো উনি ভ্যাট প্রত্যাহার করবেন। কোথায়? উৎসে 10% আর ক্রেতা পর্যায়ে 5%। বললেন না? এটা বাস্তবায়িত হয়েছে কবে? 16 তারিখে, 6 দিন। কিন্তু সে বাস্তবায়ন হওয়ার পরও তো আজ পর্যন্ত কিন্তু তেলের দাম আসে নাই। ওই তেলটা আসতে সময় লাগবে। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাকে, দেখেন শুভঙ্করের ফাঁকিটা কি, এই যে ক্রেতা পর্যায়ে 5%, এটা কোনটা? আপনি যখন কারণ বাজার থেকে তেল কিনেন না, সেই ভ্যাট দেয় না, আপনি মিনা বাজার থেকে কিনেন, তাহলে আপনি 5% কম মানে পাবেন। সুপার শপে গিয়ে যখন আমি মানে কিনবো, তখন সেখানে আমাদের সুপার শপের ক্রেতা কত পার্সেন্ট? একেবারেই কম, একদম কম। তাহলে এইটা নিয়ে এত এত বাহাদুরি দেখানো কোনো বাগাড়ম্বর করার কোনো দরকার আছে না? কিন্তু নাই। তো এখন ওদের সরকার, ওই যে কিন্তু সরকারের হাতে আর বিকল্প কি ছিল? বিকল্প হলো গিয়ে এখন যে মজুদগুলি আছে সেগুলোকে ধরা। সিম্পল, যে তোমরা ওই তেল আসার আগ পর্যন্ত এই দামে বেচতে পারবে না। দেখেন আমি আপনাকে পদ্ধতিটা শিখাই দিই। পদ্ধতি কিন্তু কঠিন কিছু না, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না। এটা আমার মতো মূর্খ লোক জানে কি পদ্ধতি। আপনি কাঁচা বাজারে যান, তুমি তেল কেন 160 টাকা 80 টাকা বেচতেছো? সে বলবো যে আমি বেশি দামে কিনে নিয়ে আসছি। তোমার রিসিট দেখাও, পাকা রসিদ দেখাও। সেই রিসিট তো দেখো, পাকা রসিদ। পাকা সিম্পলি একটা আইন করবে যে পাকা রসিদ ছাড়া কোনো বিক্রি হবে না। না, কিন্তু যখন আমি বলি আপনি শুনেন, আমি যখন সে পাকা রসিদ দেখাবে, হ্যাঁ আসলে সে কিনছে, তো যার কাছ থেকে তাকে বলবেন তুমি এই দাম কোথা থেকে বেচলা? সে বলবে আমি বেচছি ওই আড়তদারের কাছ থেকে। পাকা রসিদ দেখাও, সে কত বেচছে। তারপরে আপনি তার পিছনে যান, আমদানি কাগজ পর্যন্ত যান, শেষ পর্যন্ত কি দেখাবে? না, কিন্তু বাস্তবতা হলো এই, ভ্রাম্যমাণ আদালতের আমরা বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমাদের সাংবাদিকদের কাছেও দেখেছি। আমার মানে যেটা হয়, ভ্রাম্যমাণ আদালত গিয়েছে, বলছে যে আপনি মানে পাকা রসিদ দেখান, আপনার মতন আপনার বুদ্ধি নিছে,
সেটা আগেই নিছে। এই বুদ্ধি আমি আরো আগে দিছি। না নিছে, আপনার কথাই নিছে, কিন্তু সমস্যা হচ্ছে সে বলতেছে যে স্যার আমাকে তো পাকা রসিদ দেয় নাই, বলছে যদি পাকা রসিদ ছাড়া তুমি তেল নিতে চাও তুই নে, না নিলে তুই চলে যা। উপরন্তু কয়েকটা কোম্পানি, দুটো কোম্পানি এই কাজ করেছে যে তেলের সাথে চা এবং আরেকটা কোম্পানি তেলের সাথে কি একটা যাওয়া দিয়ে দিছে। এখন আপনি কিভাবে ধরবেন? ওই কোম্পানি তো বিদেশের বাইরে কোনো কোম্পানি না, ওই কোম্পানি তো দেশের কোম্পানি। সেই কোম্পানিকে ওই লোক কিনে যাবে যে তুমি বলছো কিনা, তুই বলছেন আমি বলি নাই, তাহলে এখন দাও তাকে, এখন দাও ওই দামে। সিম্পল তো, এটা জটিল কোনো বিষয় না। বললাম তো এটা দরকার হলো আপনার আন্তরিকতা। আমি বললাম তো 32 লাখ লিটার তেল কনজিউম করে আমার দেশের লোক প্রতিদিন। এই তেল লুকায় রাখার জিনিস না, এটা শূন্য। সেটা আবার আসবো আপনার কাছে। আমি জনাব তাজ রহমান, মাসুদ কামাল যেটি বলছিলেন, মাসুদ কামাল ভাই যেগুলো বলছিলেন সেটা সূত্র ধরেই বলি। আপনি 12 কেজি এলপি গ্যাসের দাম ছিল কত? 1240 টাকা। আপনি 151টা বাড়ি 1391 টাকায় নিয়ে গেলেন। এটা লাস্ট টাইমে আপনার কাছে যখন আসছিলাম। 2টা চুলার 975 টাকা, এটাতে আপনি নিয়ে গেলেন 2100 টাকায়। প্রস্তাব করেছেন 66.79% আপনি ইয়ের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন। 20% তো আগেই বললাম, 20% আপনি প্রস্তাব করেছেন ওয়াসার পানি দেবেন, যে পানিটা আপনি বাসায় ফুটিয়েও খাইতে পারেন না। আপনি সার্ভিস দিচ্ছেন না, টাকা নেবেন মানুষের কাছ থেকে। মানুষের কোনো শুনানিও শুনতেছেন না, বিরোধী পক্ষের কথা শুনতেছেন না, সাংবাদিকরাও যা বলছে তা শুনছেন না। যারা বলছে, পারছে বলতে, তাদের কথা শুনছেন না। সবাই তো পারে না বলতে। আমরা যারা বলছি যদি ভালো করে বেশি বলি, তাহলে আমরা তো পুরোপুরি দেশের বিষয় বিরোধী ষড়যন্ত্রকারী বিরুদ্ধে হয়ে যাব। চেষ্টা করছি বলার জন্য, কিন্তু সরকার তো শুনতে হবে। সরকারের মন্ত্রীরা যদি বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এটা আমাদের কিছু করার নাই, দাম বাড়েছে, পরে বলেছেন যে না আমরা এখন থেকে ধরবো। তথ্যমন্ত্রী বলেছেন যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে, কতটুকু গেলে একটু ক্রয় ক্ষমতার জায়গায় যাওয়া যাবে। আপনি সুপার প্রজেক্টগুলো করছেন। আপনি 2018 সালে যখন আপনি আপনার ইস্তেহার দিলেন, তখন বলেছিলেন আমরা 3 বছরের মধ্যে 1,28,00,000 মানুষের চাকরি দিব। এখন কত লাখের চাকরি হয়েছে? আপনার হয় না 80 লাখ মানুষের চাকরি এখনো পর্যন্ত হয় না, বিশেষজ্ঞদের মতো। বেকার নামক জিনিসটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় মহামারী। মানুষের ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা বিএ, বিবিএ, এমবিএ করে সমুদ্র পথে পাড়ি দেওয়ার জন্য প্রতিদিন আপনারা নিউজ করছেন, মিডিয়া রাতে লোক মারা যাচ্ছে। কেন? দেশে চাকরি নাই। আপনি এই করোনাকালীন সময়ে মানুষ যোগ হয়েছে প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি লোক, আগের সাথে 5 কোটি বেকারে চলে গেছে আমরা। সেই লোকগুলা কোথায় যাবে? আজকে এর বাবা কি করে এই ঘরে খাওয়াবে? বাবা কি করে এই ছেলেটাকে খাওয়া দিবে? যখন পারবে না, আত্মহত্যার পথ বেছে নিবে, অথবা সমুদ্রপথে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করার জন্য মানুষ মারা যাচ্ছে। একটা মহামারীর সিচুয়েশন তো ছিল দেশে। না, মহামারী তো ছিল। আপনি মহামারীকে কন্ট্রোল করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, তারা দে হ্যাভ ট্রাইড এভরিথিং। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সেই মহামারীর সাথে সামঞ্জস্যতা রেখে কখনো আপনি দ্রব্যমূল্যের প্রতি হাত দিতে পারবেন। আপনি মেগা প্রজেক্টে হাত দিতে পারবেন। ইট ইজ নট দি কম্পালসারি কালকে প্রজেক্ট না হলে আমি মারা যাব। আপনার ইট ইজ কম্পালসারি হলো আপনার দ্রব্যমূল্যটা আপনি কন্ট্রোল রাখতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। ইট ইজ এ ম্যান্ডেট এবং এটা কনস্টিটিউশনাল। কিন্তু এই সরকার শপথ করেছে দেশ ও জনগণের জান মাল দিয়ে যে রক্ষা করার দায়িত্ব সরকারের, যে ক্ষমতায় থাকবে তার। সেই সরকার যদি আমাদের এই বয়সটা না শুনে কাউন্টারিং বক্তব্য দেয়, তাহলে তো মানুষ হতাশা হয়। এইগুলো দেখেন, যেগুলো আমাদের প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো দেখছেন না। আপনি আজকে মেগা প্রজেক্টগুলো করছেন, অস্বীকার কিছু করে নাই। বাংলাদেশের এবং মেগা প্রজেক্টে এই দেশ অনেক উপরে চলে গেছে। কিন্তু এখন আমার মেগা প্রজেক্টে চালানোর জন্য যে গ্যাস, যে গাড়ি যাওয়ার প্রয়োজন, সেখানে তো হেঁটে যেতে পারবো না। আমি হাইওয়ে ওঠার জন্য গাড়ি লাগবে, সেই গাড়িতে দাম বাড়িয়ে দিলেন, আমি কিন্তু পায়ে হেঁটে হাইওয়েতে উঠবো নাকি? আপনি সেই গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছেন, সেই পেট্রোল আপনার পানির দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বাড়াবেন এখন নেক্সট। যে কোর জিনিসগুলো একদম মানুষের ফান্ডামেন্টাল, যেগুলো গড়ে আপনি ঢোকার সাথে সাথে জীবন জীবিকার সাথে যেগুলো সামঞ্জস্য, তা যদি না রাখেন, তাহলে তখনই আপনার দেশের আর এই আপনার জিডিপি যতই বলেন না কেন, এটা এই জিডিপির সাথে তো মিল খাচ্ছে না। আপনার 2,500-এর উপরে আপনার জিডিপি মাথাপিছু আয় হচ্ছে, তাহলে এখন মানুষ আত্মহত্যা করছে ছেলে মেয়ে নিয়ে, বলে আমি আর খাইতে পারবো না, আমার বাচ্চাদের দিতে পারছি না। আমার যারা নিম্ন আয়ের চাকরি করে, এদেশে বাড়ছে খাদের, খুব আরামে যারা আছে আমলারা, তাদের বাৎসরিক বোনাস, বৈশাখী বোনাস, ঈদ বোনাস, নতুন বছরের বোনাস, যা আছে সব আছে। করোনার সময় ঘরে বসে বসে টাকা পেয়েছে। করোনার সময় যারা মাঠে ছিল তারা কি পেয়েছে? পেয়ে নাই। তাদের অনেকে তো এই রেডিসনের মতো হোটেলে আপনার বিশ্বাস করবেন না, অলমোস্ট 25 to 30% কাট করে ফেলছে আপনার দিয়ে
এমপ্লয়িজ মানে ওয়ার্কার্সদের। না, এটা কাউরে সব বলেছে জায়গায়, 10% সব 50,000 ছিল 40,000, 40 থেকে 30, 30 থেকে 10 হলে থাকো, না হলে চলে যাও। মানে করোনা মানুষের এগুলো কি পরিস্থিতিতে রিটার্ন আসছে? এটা আসে নাই করতেছে। এখনো পর্যন্ত। সেই গ্যাপটা আছে। আপনি এই গ্যাপটা যতক্ষণ না পূরণ না হবে, তখন মানুষের উপরে যদি এগুলো চাপিয়ে দেন, তাহলে তো আগামীতে হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। সেই হাহাকার কি আমরা দেখতে চাচ্ছি, নাকি সেটা থেকে আমাদের সরকার চাচ্ছে আমাদের জাতিকে রক্ষা করবে? সেই জিনিসটা সরকার একটু আমলে নিতে হবে। জি, জনাব মাসুদ কামাল, গ্যাসের সাথে তো অন্যান্য অনেক কিছুই রিলেটেড হবে, যে গ্যাসের দাম বাড়লে অন্যান্য জিনিসের দাম বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে। সব কিছু মিলিয়ে এই সামনে রমজান, সব কিছু মিলিয়ে মানে আপনার কি মনে হয় যে আমরা কি আবার আরেকটি কঠিন অবস্থায় যাচ্ছি? না, এটা তো কঠিন অবস্থা তো আমরা আমাদের নিজেদের জীবন দিয়েই বুঝি। আমি নিজেই বুঝি আমার কত কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে এবং আমার মনে হয় যে প্রায় সবারই কষ্ট হচ্ছে। আমরা যারা চাকরি করে খাই, মাসের শেষে একটা বেতন পাই, আমার এই বেতন দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। এবং আমার বাসায় যে সমস্ত লোকজন দেখি আর অন্য লোকজনকে দেখি যারা নাকি আমার চেয়েও কম বেতন পায়, তাদেরকেও দেখি। তারা তো আমাদের পরিচিত। আমি রাস্তা দিয়ে হাঁটি, যখন লোকজনকে দেখি, যখন রিক্সায় উঠি, রিক্সাওয়ালার সঙ্গে যখন কথা বলি, তাদের যে কি অবর্ণনীয় কষ্ট, এটা আপনি এটা যেই নাকি না বুঝবে, এটা ভাই মানে এটা চেতনা দিয়ে আপনি বুঝতে পারবেন না। কিন্তু মানে মানুষের মাসুদ কামাল, কষ্ট হচ্ছে। একটু আপনার সাথে আমি একটু যোগ করি। বলা হচ্ছে যে মূল গ্যাসের উৎস যেগুলো মানে যেসব জায়গা আছে বিশ্বের, আমাদের দেশের কথা বলছি না, যে একটা ক্রাইসিস যেহেতু শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া, এই ক্রাইসিসকে সামনে রেখে যখন গ্যাসের দাম বাড়বে, তার আগেই কি এরকম একটা সমন্বয় করে নেওয়ার দরকার ছিল, প্রয়োজন আছে? না, এখনই সমন্বয় নয় এটা, কারণ এই ক্রাইসিসটা সাময়িক। যুদ্ধ হয়তো একসময় থেমে যাবে, যুদ্ধটা তো দীর্ঘস্থায়ী হবে, এখনো তেমন কিছু বলা হচ্ছে না কিন্তু। আর এই প্রস্তাবটা তো যুদ্ধ লাগার আগের প্রস্তাব। সেই প্রস্তাবটা তো একদিন পর শুনানি করতে, তার মানে তাদের মন মানসিকতা, পেট্রোল বাংলার মন মানসিকতা আরো খারাপ। তারা কিন্তু আরো বাড়াতে বলেছিল, তো তাদের প্রস্তাব মানা হয় নাই। আচ্ছা, পেট্রোল বাংলাটা কারা? এটা কি বিদেশি কোনো, এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি? না, নিশ্চয়ই না। তা আমার দেশের কোম্পানি, আমার দেশের প্রতিষ্ঠান, আমার জনগণের অর্থের প্রতিষ্ঠান। আচ্ছা, সরকারের সঙ্গে জনগণের সম্পর্কটা কি? ব্যবসায়িক সম্পর্ক? সরকার কি জনগণের সঙ্গে ব্যবসা করবে? না, অত করবে না। মানুষ যখন কষ্টে আছে, তখন তাকে আপনি হেল্প করবেন। এক কথা পাইছে, আমরা একটা ফ্যামিলি কার্ড করছি, আমরা অমুককে প্রণোদনা দিছি। আপনি যে 2,000 টাকা করে প্রণোদনা দিচ্ছেন, ওটার যে কি দশা হয়েছে এটা আমরা দেখছি ভাই। সেটা তো আগে, ওটা দেখছি, সেটা তো এর আগের নগদ, বার। এটা তো এখন তারা দিচ্ছে ফ্যামিলি কার্ড, এটাও যে কি দশা হবে সেটা এখন অলরেডি আজকে শুরু করছে, অলরেডি বের হয়ে স্টার্ট হয়েছে, যে একই ফ্যামিলির লোক 4-5 জন পেয়ে গেছে অমুক। কারণটা কি? এর কারণটা হলো আচ্ছা, মাসুদ এই কামাল, জিনিসটা আপনি একটি জিনিস বলছিলেন, আমার মনে হয় এই পয়েন্টটি যদি একটু শুনি, যে বলছিলেন যে টিসিবি নিজে কিনে তারপরে সেটা কম দামে ভর্তুকি দিয়ে সেটা জনগণকে দিচ্ছে। টিসিবি কি নিজে এটা ইম্পোর্ট করতে পারে না? আমি কথাই বলছি, সরকারের যে বড় ক্ষমতা কার আছে? সরকার তো জরুরি ভিত্তিতে বিদেশ থেকে আমদানি করতে পারে, কেন করে না? সেটাও বলি, কেন করে না? সরকার এবং ব্যবসায়ী এই দুটোতে এক না, তাহলে তো তাহলে কেন? এই সরকার ব্যবসায়ীদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। এই জন্য এই সরকারের যে মন্ত্রী, সে জনগণের প্রতিনিধি না, সে ব্যবসায়ীর প্রতিনিধি। বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ী না? না, বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ী, 100% ব্যবসায়ী। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী, অর্থমন্ত্রী ব্যবসায়ী না? না, সেটা 70-100% ব্যবসায়ী। সে তো অর্থনীতির সমস্ত ফর্মুলা প্রয়োগ করে ব্যবসায়ীদের কথা চিন্তা করে। না, আমি সরাসরি তাকে আমার মন্ত্রী মনে করি না। আমি মনে করি সে ব্যবসায়িক মন্ত্রী, একজন জনগণ হিসাবে আমি মনে করি না। আমি মনে করি সে আমার স্বার্থ দেখবে না, এবং সে দেখে না। প্রতিটা ক্ষেত্রে সে প্রমাণ করে যে সে আমার মন্ত্রী না। আচ্ছা, আমার মনে হয় আমি একটু তাজভাইয়ের কাছে আবার একটু ফিরি। তাজভাই, বাংলাদেশের মানুষ জানে টিসিবিটা কি? আমরা যারা উপরে আছি ও সবাই টিসিবি জানে। আর গ্রামে চান গিয়ে জিজ্ঞাসা করেন টিসিবি বলবো এটা কি, এটা কি কাজ কি? আপনার গ্রামে যান, আমার গ্রাম থেকে তো কালকে আসছি, টিসিবিটা কি জানবে না? আপনার গ্রামের মানুষ তো এমনি ধনী না, ধনী ছাড়াও যারা আছে সবাই যে না ধনী তা না, অনেক রিয়ের মানুষ আছে, তাদের এখনো পর্যন্ত মানে সেরকম সক্ষমতা হয় নাই। আপনি টিসিবি দিয়ে, টিসিবির লাইনে সাধারণ মানুষ, নিম্নবিত্ত তো আছেই, মধ্যবিত্তরা লাইন ধরছে। আপনি সেটা বলতেছেন, দেশের ক্রয় ক্ষমতা মানুষ, শার্ট প্যান্ট পরা লোক যাচ্ছে টিসিবির বাসের সাথে, আর মা বলতেছে, গরিব একটা মা বলে, বাবা আমাকে দিয়ে যাও, যাও না তোমরা। এইসব মকারি না করে মানুষকে, যখন মানুষের দুঃখ হবে
সরকারের কাজ হবে মানুষের সাথে মানুষের দুঃখ বোঝা, না এই বিজনেসম্যানকে প্রায়োরিটি দেওয়া নয়। জি। যদি অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, নাম্বার ওয়ান মাননীয় প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে যেগুলো ওনার নলেজে যায় ধরেন, এটা অস্বীকার করার কিছু নাই। আমরা কিছু প্রস্তাব দিয়েছিল যেটা নিয়ে আমরা টকশো করেছিলাম, প্রধানমন্ত্রী সরিয়ে দিয়েছেন। ডিসিরা চাইছিল যে আপনার এমপিদের সাথে টিআর কাবিবে তারা ঢুকবে, ইউনিভার্সিটির সিন্ডিকেশনে তারা ঢুকবে, এগুলো উনি উড়িয়ে দিয়েছেন। বলছেন সরকার এবং যারা আমলারা আছেন আপনাদের কাজ হলো ইমপ্লিমেন্টেশন করা। ঠিক তদ্রূপ এই ট্রেডিং টিসিবি যা করছে ডাইরেক্ট আমদানি করা উচিত, করে তারা ডিস্ট্রিবিউশন করবে, সেট প্রাইস করে দিবে, এর উপরে কেউ নিতে পারবে না। কিন্তু এখানে বিজনেসম্যানরা দে আর মোর পাওয়ারফুল দেন টিসিবি। এই টিসিবির সবাইকে দেখে পাচ্ছে সাম ওয়ে আদার ওয়ে রাউন্ড। আপনি এরা মানে কিচ্ছু করতে পারবেন না তাদের বাইরে। যেমন আপনার পেট্রো বাংলা কিন্তু এদের রিলেটেড, যারা এলএনজি লাইসেন্স নিচ্ছে সবাই তো পারবে না এই লাইসেন্স দিতে। এই লাইসেন্স কাদের আছে? বাংলাদেশের। বাংলাদেশ যারা ট্রেডিং কন্ট্রোল করছে, যারা ট্রেডিং ব্যবসার সাথে জড়িত, কারণ আমি নিতে চাই না, দোজ আর দি 4, 5, 10 গ্রুপ এইগুলো কন্ট্রোল করে, দে আর কন্ট্রোলিং এভরিথিং। এবং তাদেরকে উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা মন্ত্রীর নাই। এক জায়গাতেই করা সম্ভব, সেটা হলো নাম্বার ওয়ান মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করেন। আমি মনে করি উনি দেশের মানুষের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যেটা ওনার কাছে যতটুকু যাচ্ছে বুঝে উনি যদি হাত দেন তাহলে এটা করা সম্ভব। আর না এই রমজানে কিন্তু মানুষের অনেক দুর্দশা হবে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে কিনতে না পারি। জি জি, মাসুদ কামাল, আমি আপনাকে রমজানের একটা জিনিস খালি বলি আপনাকে, শুনেন। আমরা যে বলি না যে এই যে উনি আগে একটা কথা বললেন, এই সরকারের সবচেয়ে বড় সাফল্যটা কি এই গত কয়েক বছর, 1-2 বছরের মধ্যে? এটা হলো করোনার টিকা দেওয়া, কোভিডটাকে নিয়ন্ত্রণ করা, ভালো না? আচ্ছা, এই মাসের 10 তারিখে, এই আজকে থেকে কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বললেন, সেই দিন উনি একটা তথ্য দিলেন যে আমার 20,050 লাখ টিকা সে দিয়েছে, মানে 12.5 লাখ, 12.5 কোটি দিচ্ছে হলে আপনার ফার্স্ট ডোজ, আর সেকেন্ড ডোজ দিচ্ছে 8 কোটি। তো সব মিলে হলো মানে 20.5 কোটি, মানে 20,50 লাখ টিকা সে দিচ্ছে। এই জন্য তার ব্যয় হয়েছে 40,000 কোটি টাকা। তার মানে তার প্রতি টিকায় তার ব্যয় হয়েছে 1951 টাকা। সিম্পল হিসাব, 1951 টাকা উনি ব্যয় করেছেন প্রতিটা টিকায়, মানে প্রায় 2,000 টাকা, প্রায় 2,000 টাকা। পৃথিবীর কোন টিকার দাম এত রে ভাই? পৃথিবীর কোন টিকার দাম এত? এটা কি তো এখন শুধু টিকার দাম না, টোটাল ব্যয়? টোটাল ব্যয়, টিকার দাম আচ্ছা কিনা ফাইন, বা টিকাটা কে প্রয়োগ দিয়েছে? করা? রাখেন আমি বলি, টিকাটা কে দিয়েছে? যে সরকারি কর্মকর্তা দিয়েছে। সরকারি কর্মকর্তার জন্য এর জন্য কোনো বাড়তি তাকে পেমেন্ট দিয়েছেন আপনি? না, কিন্তু আনুষঙ্গিক কিছু আনুষঙ্গিক খরচ তো ব্যয় কি? থাকতে থাকতে পারে, ক্যাম্প করেছে, এক্সট্রা ইয়া কেন করেছে, কোথায় সেটা তো সমস্ত টিকা দিয়েছে সরকারি সব হাসপাতালে? জায়গায় হসপিটালে দেয় নাই, হসপিটালের বাইরেও আলাদা। দুই একটা বিভিন্ন রকম এনজিওতে প্রতিষ্ঠানে দিয়েছে, এবং ওটা ভলান্টারি দিয়েছে। তো আমি ধরলাম খরচ হয়েছে, আমি ধরলাম প্রতি রাতে একটা টিকা 100 টাকা বাড়তি খরচ হয়েছে, ধরলাম, তাও 1900 টাকা। শুনেন, আমি আপনাকে বললাম ভাই আমার এখানে প্রপার্টি যা আছে তুমি আমাকে চিটাগাং পাঠানোর ব্যবস্থা করো, তো খরচ এখান থেকে নাও। তো আপনি মার্সিডিজ বেঞ্জের আমার চিটাগাং পাঠিয়ে দিলেন, আমি কিন্তু আরামে গেলাম ভাই। কিন্তু আমার তো সামর্থ্য হলো মারুতি কিনার, আপনাকে মার্সিডিজ বেঞ্জ কেনার অনুমতি কে দিছে? আর আপনি কি বলেন সংসদ দ্বারা, কি বলেন এই টিকা আমরা কিনেছি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে, মানে এই টিকার দাম কত প্রতিটার এটা আমি কমু না। না, সেটা পৃথিবীর কোন ডেমোক্রেটিক কান্ট্রি বলবে এটা? না, সেটা তো যারা টিকা যখন বিক্রি করছিল তাদের তরফ থেকে একটি ক্লজ হয়তো ছিল, সেই জন্য এটা বলেছে। সেই ক্লজ আপনি কিনবেন কেন? আপনি অস্ত্র কিনতেছেন, এটা কি পারমাণবিক অস্ত্র? একটু তার সাথে যে খরচটা বলেছেন এটা সত্যি খরচ হয়েছে, কিন্তু এই টাকাটা কিন্তু আমরা ট্যাক্স পেয়ারের উপরে সম্পূর্ণ না। আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে আপনার ওয়ার্ল্ড ব্যাংকে দিয়েছে আমাদের 1.4 বিলিয়ন, আর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট দিয়েছে অলমোস্ট 1 বিলিয়ন। মানে টোটালটা আমাদের হিসাব মতো 20,000 কোটি টাকা বা 21,000 কোটি টাকার মতো আমরা উই গট ইট ফ্রম দি ডেভেলপিং পার্টনার। আমি না, আপনি ইয়েতে যান না, এডিবিতে যান না, এডিবি এখানে লেখা আছে এবং ওয়ার্ল্ড ব্যাংক এখানে লেখা আছে ফরএভার না, আমাদের ঋণ না না এগুলা মানে এগুলাতে টাকা দিচ্ছে উইদাউট ইন্টারেস্ট, কি কোনো ইন্টারেস্ট দেবে আপনি ফেরত দিবেন না? ফেরত দিতে হবে আমাদের। কিন্তু এখানে যে হিসাবটা মাসুদ ভাই দিছে, সেই হিসাবে যদি এত টাকা কস্টিং হয় থাকে তাহলে ইট ইজ টু মাচ। কিন্তু যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা, এটা হয় কি, যখন দ্বারা আমাদের বুলটা প্রথম হয়েছে আমরা পিওরলি এগ্রিমেন্ট করেছিলাম কিন্তু ইন্ডিয়ার সাথে, অক্সফোর্ডে যেটা ছিল ইন্ডিয়া থেকে এনেছিল কোভিশিল্ড যেটাকে বলা হয়েছিল, সেটার সাথে এগ্রিমেন্ট এক্সক্লুসিভলি করা হয়েছিল যে আমরা বাইরে আর নিতে পারবো না তারা ছাড়া। এই এগ্রিমেন্টটা আমাদের একদমই স্বাস্থ্যমন্ত্রী একটা মারাত্মক একটা মানে ব্লাইন্ডার করেছেন এই দেশের জন্য। এটা যদি আমরা ওপেন অপশন থাকতো তখন আমরা সাথে সাথে থাকে নাই না কেন চায়নার সাথে তখন
চায়নার সাথে করতে তারপরে গিয়ে- আর ওই তো এগ্রিমেন্ট শুনেন না, থাকে না সেই এগ্রিমেন্ট আপনি ভায়োলেট করতে পারবেন না। না করেছেন একটা কখন? জেনেগাই তো না, রাখে নাই তখন সেই না, তখন মানে করেছেন সেই কখন? এগ্রিমেন্টটা না তখন পরে করেছেন যখন ইন্ডিয়া এবং কোভিডশিল্ড যারা করেছিল ইন্ডিয়ার, তারা যখন ব্যর্থ হলো দিতে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো আমার দেশের জন্য দিতে পারবো না। ওয়াই ইজ আমরা উই অলওয়েজ ডিপেন্ডেন্ট টু দি ইন্ডিয়া। এত ডিপেন্ডেন্সি কেন? আমাদের অনিয়ন 75-76% ডিপেন্ডেন্সি ইন্ডিয়া। যখন বন্ধ করে দিল, সারা বাংলাদেশে অনিয়ন ক্রাইসিস হলো। যারা দেখতে পারি না, যার গালি দিয়ে আমরা সবাই বসে একসাথে পাকিস্তান থেকে আনলাম, ইজিপ্ট থেকে আনলাম, টার্কি থেকে আনলাম, এনে আমাদের সেই ফুলফিলটা। আমরা এখন কেন সেই জিনিসটা ফুলফিল করার জন্য 33 করে ফেলি? ইন্ডিয়া বন্ধ করে দিয়ে 33% কাভার করবে, বাকিরা 80% ডিপেন্ডিং যখন আপনার কাছে হয়ে যাবো যে এক টকশো এই সময়তেই আমার যেতে হবে, তখন আমার কিন্তু মুসিবত আছে। তো আমাদের এই জিনিসটা এগ্রিমেন্ট পরে তো আপনি সিনোফার্মা থেকে নিলেন, সিনোভ্যাক্স থেকে নিলেন, এরা ব্যর্থ হলো, তখন এই ক্লোজেসটা তারাই দিল, যে লেটে দিল যে আমরা, আমাদের অবজেকশন নাই, তুমি আনতে পারো। এই আনার কারণে কিন্তু ওয়ারিস কিন্তু ইউনাইটেড নেশনে জাতিসংঘের আন্ডারে যে ফর্মুলা করে করা হয়েছে, সেখান থেকে আমেরিকা অনেক ভ্যাকসিন আমাদের দেশে দিয়েছে। তথ্যটা আমার কাছে নাই, মাসুদ ভাইয়ের কাছে থাকলে জানি না, সেটা কিন্তু ফ্রি দিয়েছে। আমরা এই কোভিড ভ্যাকসিনটা প্রথম ধাপে যখন খারাপ ছিল, সারা দুনিয়ায় লন্ডভন্ড ছিল। সেকেন্ড ধাপে তো সবাই অর্গানাইজ ছিল, আমরা অর্গানাইজ ছিলাম না। আমাদের হসপিটাল অক্সিজেন নাই, সিলেট ডিভিশনের 4টা আমাদের শুধু সিলেটেই ছিল। সেই ক্রাইসিস আমরা ওভারকাম করেছি। আমরা ওভারকাম করলে আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। জি জি, সেটা আসলে মানে শেষের দিকে আসছি। মাসুদ কামাল একটু না, আমি খালি একটা কথাই বলবো, দেখেন দেশ অবশ্যই অগ্রসর হচ্ছে, কোনো সন্দেহ নেই, সবই অগ্রসর হয়, পৃথিবীতে কোনো দেশ থেমে নেই। তো আমরা ভালো অগ্রসর হচ্ছি, কিন্তু আমার কথাটা হলো কি, একটা দেশের উন্নতি মাপবেন কি দিয়ে? আপনি উন্নতি মাপবেন কিন্তু রাজধানী দিয়ে নয়, উন্নতি মাপবেন সামগ্রিকভাবে, গ্রাম দিয়ে। আপনি উন্নতি মাপবেন কিন্তু ফ্লাইওভার দিয়ে নয়, উন্নতি মাপবেন ফুটপাথ দিয়ে। ফুটপাথ কেমন আছে এটা দেখেন, আপনি চলার রাস্তা কেমন আছে এটা দেখেন। ওই ফ্লাইওভার দেখে আপনি উন্নতি মাপতে পারবেন না। কাজেই সাধারণ মানুষকে দিয়ে উন্নতি মাপতে হবে। ওই কতিপয় ব্যবসায়ী কত টাকা লাভ করলো, কত বড় লোক হলো, কত বড় বড় বিল্ডিং বানালো, এটা উন্নতির মাপকাঠিটা। উন্নতির মাপকাঠি হলো সাধারণ ওই আপনার ট্রাক সেলের পিছনে, ট্রাকের পিছনে লাইন কত লম্বা হচ্ছে, সেটা হলো উন্নতির মাপকাঠি। মানে লাইন লম্বা না হলে তো মানে ভালো হতো। হ্যাঁ, এই জন্য তো বললাম, ওই লাইন কত লম্বা হচ্ছে সেটা মাপকাঠি। লাইন লম্বা হলে উন্নতি কম, লাইন খাটো হলে উন্নতি একটু বেশি। আর লাইন একদম না থাকে তাহলে আপনি বলতে পারেন যে না, মোটামুটি ভালো আছে। আমি আপনার ডেইলি স্টার থেকে একটা নিয়েছিলাম 13 আগস্ট 2021-এ। তখন তারা একটা প্রেডিকশন দিয়েছিল যে আমাদের 80% পপুলেশনের ভ্যাকসিনেশন করতে আমাদের টাকা লাগবে $3.7 বিলিয়ন। সেটা কিন্তু মাসুদ ভাই যদি তথ্য দিয়ে থাকেন 40-এ, তাহলে অনেক উপরে চলে গেছে। ইট ইজ অলমোস্ট অ্যাবাউট 4.5-এর উপরে, 1 বিলিয়ন এক্সট্রা চলে গেছে। তাহলে আমাদের নিশ্চয়ই এখানে ম্যানেজমেন্ট, সাপ্লাই এবং আপনার এখানে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেগুলো সব মিলিয়ে এখানে এটা পিলফারেজ আছে। পিলফারেজ না বলেন আর আপনার বিগার ওয়ান বলেন, আই ডোন্ট নো, বাট এখানে সামথিং, এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটি তো আসে, জাতির উপরে বোঝাতে হচ্ছে, আপনাকে রিটার্ন তো দিতেই হবে, এটা যতই ডেভেলপমেন্ট থেকে আসুক। যেমন আপনার আমাদের মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্যতে বলেছিলেন যে আমাদের বাস্কেট অফ মানি নিয়ে চায়না আসতেছে, কিন্তু নিতে সমস্যা আসে। তখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছিল, ইউ গট টু বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং দ্য মানি ফ্রম চায়না। আপনি টাকা নিচ্ছেন, সেই যে প্রজেক্টে যে এয়ারপোর্ট আপনার 2 দিন পরে চলবে না, এটা কিন্তু শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছে। শ্রীলঙ্কা একটা এয়ারপোর্ট দিয়ে দিচ্ছে 125 বছরের জন্য চায়নাকে লিজ, বিকজ অফ রিপেমেন্ট দিতে পারছে না। আমরা এমন প্রজেক্ট নেওয়া, দ্যাটস রাইট, আমরা এমন কিছুতে টাকা নেওয়া উচিত হবে না যেটা রিপেমেন্ট করার জন্য দেশ পরে তারা আসবে নেওয়ার জন্য। আমাদের হিসাব করি বাজেট স্পেন্ডিং করতে। আমার মনে হয় মাসুদ কামাল হাতে একদমই সময় নেই। আমি একটা কথা বলবো ভাই, যারা সরকারে আছেন আপনারা মনে রাখবেন একটা কথা, যে এই দেশের মানুষ বাঁচলে আপনারা বাঁচবেন। এই দেশের মানুষের কাছ থেকে অভিশাপটা করায়েন না দয়া করে। জি, আমার মনে হয় জনাব তাজ রহমান এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।